সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, শ্রাবণের এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সুরকার ও গীতিকার আশরাফ বাবুর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে এ রহমানের একক চিত্রকলা প্রদর্শনী বার্ডেন। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 27 জুলাই পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সুলতান ইশতিয়াকের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 8টা 20 মিনিটে থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। কি এমন হলো? মানে সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছি তো, কারো তো ভালো লাগছে না, কারো ভালো না লাগলে আমারও দরকার নেই, আমি চলে যাবো, থাকুন আমি এই বাড়িতে। নিজেকে চালিয়ে নেওয়ার মতো ক্ষমতা আমারও আছে। তার মানে তুমি ডেসপারেট যে তুমি জয়াকেই বিয়ে করছো? হ্যাঁ, আর এটা চাচি মাথা না পারলে আমার কিছু করার নেই। আচ্ছা, জয়া এই বাড়ির বউ হয়ে এলে চাচির সমস্যাটা কি? দেখো ভাই, আমি তো এখন এই বাড়ির চৌধুরানী হয়ে উঠতে পারিনি, কি করে বলবো বলো? রাত 9টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 40 মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক জলরং। জবাকে তুমি সত্যি বিয়ে করতে চাও? চাই, কিন্তু এসব আপনি কি বলছেন ভাইজান? বুঝতে পারছেন কি বলছেন আপনি? আমি সব জেনে শুনেই সিদ্ধান্ত নিয়েছি বকুল। জানি আমাদের আর কোনো ভবিষ্যৎ নেই, ইচ্ছে নেই, আর তুমিও আমার কাছে ফিরে আসতে চাও না, আর তাই আমিও তোমাকে আর ধরে রাখতে চাই না। টুনি আসার আগেই তুমি এখান থেকে চলে যাও। না, টুনির সাথে দেখা না করে আমি যাব না। বর্ষণ। রাত 11টা 30 মিনিটে থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এই সময়ের গান। রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সুরকার ও গীতিকার আশরাফ বাবু। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা, কেমন আছেন? এই তো। দর্শককে পরিচয় দিতে গিয়ে বলছিলাম যে জনপ্রিয় সুরকার এবং গীতিকার। আমি জানি আপনি গানও করেন, তো আজকের অনুষ্ঠানটা আমি একটা গান শুনে শুরু করতে চাই। হ্যাঁ, গান করি, কিন্তু সেগুলো র‍্যাপ গান। ওইগুলো অনেকগুলোই করা আছে আমার। লাস্ট পর্যন্ত গত বছরও একটা করেছিলাম। আর এরকম গান গাওয়া আমার অনলি ফর আমার ব্যান্ডের জন্যে। সেটা হচ্ছে ব্যান্ড হচ্ছে অরবিট। হ্যাঁ, সেখানে গান করি। এর কোনো স্টেজ অথবা টিভি চ্যানেলগুলোতে সেখানে গান করি। আচ্ছা, অরবিট নিয়ে আমি কথা শুনবো, সেগুলো নিয়ে তো আরো গল্প হবে, কিন্তু শুরুটা করতে চাই একটা গান দিয়ে। কোন গানটি শোনাবেন? আমার লেখা আর পার্থ বড়ুয়ার সুরে। এটা 2 লাইন শোনাচ্ছি। ক্লোজ আপ ওয়ান শিল্পী নিশিতার কণ্ঠে আমরা শুনেছিলাম। রাইট। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, ও বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনে জেগে থাকা সেই রাত। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, ও বন্ধু তোমায় মনে পড়ে,
বন্ধু তোমায় মনে পড়ে। ও, বাহ, বন্ধুকে মনে করে আমরা আজকে অনুষ্ঠানটি শুরু করলাম। তো আমি একদম শুরুর গল্পটা জানতে চাইবো আপনার আপনার এই মিউজিক্যাল যে জার্নিটা, সেটা শুরুর গল্পটা যে অরবিট থেকে শুরু হয়েছিল নাকি একজন র্যাপার হিসেবে মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনার প্রবেশ হয়েছিল? আমার মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রবেশ হয়েছিলাম আমি গীতিকার সুরকার দিয়ে প্রথম। সেটা ছিল একটা ব্যান্ডের জন্যে, সে ব্যান্ডের নাম ছিল ডিফারেন্ট টাচ। আচ্ছা। আমি ওই ব্যান্ডে জয়েন করতে গিয়েছিলাম গান গাইবো বলে। পরে দেখলাম যে ওই ব্যান্ডে অনেকগুলো সিঙ্গার, আমার জায়গা হলো না। পরে আর কি ওদেরকে গান দিলাম, ওরা রেকর্ডিংয়ে আসবে ঢাকায়। আচ্ছা। এটা 89, 88 দিকে। তো ওরা ঢাকায় আসবে রেকর্ডিং করতে। তো আমাকে বললো যে তুমি তো গানও লিখো, আমাদেরকে দাও, আমরা তোমার গান রেকর্ডিং করে দিব। পরে আমি ওদের জন্যে, ওদের সিঙ্গার ছিল আলী আহমেদ বাবু, ওদের গিটারিস্ট, তার জন্যেই 4টা গান রেডি করে দিয়েছিলাম। যেটা হচ্ছে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, স্বর্ণলতা, আর রাজনীতির কিছু অংশ। ওকে সমস্ত লিরিক্স টিউন কম্পোজ করে, মানে নিজে যেটুক পারি আর কি, খুলনাতে আমাদের ব্যান্ডটা ছিল খুলনাতে, আচ্ছা। তাকে বুঝিয়ে দিলাম। পরবর্তীতে তারা রেকর্ডিংয়ে আসলো, এসে ব্যান্ডটা রেকর্ডিং করে মার্কেটে আসলো। এর পরের বছর আমরা ট্রাই করলাম যে আমি নিজে কিছু করব আর কি। পরবর্তীতে সিঙ্গার পলাশ, ও ছিল রেসপন্স একটা ব্যান্ডে। আচ্ছা। ওই টাইমে তাদের একটা অ্যালবামও বেরিয়েছিল, কিন্তু সে ব্যান্ডটা সে করেনি। পরে আমার সাথে আমরা যোগাযোগ করে আমি পলাশ ব্যান্ড শুরু করলাম। ইতিমধ্যে শ্রাবণের মেঘ যে আলী আহমেদ বাবু ডিফারেন্ট টাচে গিয়েছিলেন, তখন আবার একটু ব্যান্ড ভাঙাভাঙির একটু বিষয় ছিল আর কি। বিভিন্ন সিঙ্গার চলে যায় এক ব্যান্ড থেকে আরেক ব্যান্ডেই হয়। তো ও আবার আমাদের সাথে এসে জয়েন করেছিল। তা আমরা 3 জনে মিলে অরবিট শুরু করি। এই অরবিটটা 90 থেকে কাজ করে আমরা 91-এ আমাদের অ্যালবাম রিলিজ করি, ইলেকট্রো ভয়েস একটা কোম্পানি সেখানে। তো এখানে আমরা 3 জনে 4টা করে গান করেছিলাম। তার মধ্যে ওই অ্যালবামে ওই লাল শাড়িরই একটা গান ছিল, ওটা জনপ্রিয় হয়েছিল। আনমোনা মন, এটা আমার গাওয়া ছিল। সুখের প্লাবন, আলী আহমেদ বাবু, যে কিনা শ্রাবণে মেঘ গিয়েছিল আপনার ডিফারেন্ট টাচ অ্যালবামে। এইভাবে আর কি আমাদের জার্নি শুরু, প্রথম অ্যালবাম। তারপর জনপ্রিয়তা দিয়েই জার্নিটা শুরু হয়েছিল বলা যায়। তো ওই যে ওই লাল শাড়ি, এই যে গানটা সেই সময়টা তো অনেক জনপ্রিয়তা পেয়েছিল, এখনো কিন্তু মানুষের মুখে মুখে আছে গানটা। আমি 2টা লাইন শুনতে চাইবো আপনার কাছে। ওই লাল শাড়ি রে, নিশি রাতে যাই ফুল বনে, লাল শাড়ি রে, যাই চুপে মিলন বিশারে, লাল শাড়ি রে, ওই লাল শাড়ি রে। এরকম ছিল সুরটা। চমৎকার। একদম শুরুর গল্পটা আমি একটু জানতে চাইবো যে এই যে গান শেখাটা কিভাবে বা কোন পরিবেশ থেকে বেড়ে ওঠা, এই ব্যাপারগুলো কিভাবে হয়েছিল? গানের সাথে যে সম্পৃক্ততা, এটা কিভাবে তৈরি হয়েছিল? গানের সাথে সম্পৃক্ত আমার পরিবারে আমার বাবা, আমার বড় ভাই, বড় বোন, এরা সব গান করতো। আচ্ছা। আমি শুনে শুনেই আর কি জেনেছি আর কি তাদের কাছ থেকে। আর হাতে খড়ি ওই টাইমে আমি মানে ফ্যামিলির বড় ভাই বোনদের সাথে ছাড়া আর কারোর কাছে পাইনি সেরকম। পরে আর কি উদিচি করলাম খুলনা শহরে, উদিচি করে বিভিন্ন জায়গায় গান করতাম, গণসঙ্গীত করতাম, গাইতাম। তখন থেকেই লেখা এবং টুকটাক গাওয়ার প্রতি একটা ঝোঁক ছিল। এরপরে অরবিট ব্যান্ড নিয়ে যখন ঢাকায় আসলাম 90-তে, আল্লাহর রহমতে 91-এ ব্যান্ডটা রিলিজ হলো। তখন মোটামুটি একটু জনপ্রিয় হলো। তারপরে আমরা স্টেজ করতে লাগলাম কন্টিনিউ। ওই টাইমে সারা বাংলাদেশে আমরা স্টেজ করছি এই অরবিট ব্যান্ডকে নিয়ে। আমাদের ব্যান্ডের 2টা অ্যালবাম, একটা হচ্ছে প্রথমটা স্বনামেই, অরবিট নামেই, আর সেকেন্ডটা ছিল হচ্ছে প্রতীক্ষা নামে। এই 2টা অ্যালবাম আমাদের ছিল। এই 2টা অ্যালবামে 24টার মতন গান ছিল আর কি। 2টা অ্যালবামে 23-24টার মতন গান ছিল। এইগুলা নিয়ে আমরা কন্টিনিউ করেছিলাম। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে একজন ইন্ডিভিজুয়াল সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেয়ে এই যে ব্যান্ডের সাথে সম্পৃক্ত হওয়ার এই ইচ্ছাটা কেন তৈরি হয়েছিল সে সময়টাতে? ব্যান্ডটা একটা প্ল্যাটফর্ম, এখানে অনেকজনের সাথে কাজ করলে, মানে ব্যান্ডের মেম্বারদের সাথে কাজ করলে আর কি কাজটা ভালো হয়,
হ্যাঁ সুন্দর হয়, আমার ভুলগুলো আরেকজন ধরিয়ে দিতে পারবে। আর একক করলে আমাকে ডিপেন্ড করে থাকতে হতো কোনো মিউজিক ডিরেক্টর বা কারোর আচ্ছা, কাছে। হ্যাঁ। আর এখানে ভুল ধরাধরি আমরা নিজেরাই করে হ্যাঁ ভালো কিছু একটা দেওয়ার চেষ্টা ভুল সংশোধনের প্রয়াসটা থাকে সেখানে। থাকে। আচ্ছা, পরবর্তীতে তো আমরা আপনাকে র্যাপার হিসেবে পেয়েছি, এটার ইনভলভমেন্টের গল্পটা আমি একটু জানবো। র্যাপ গানের উৎসাহটা প্রথম দিয়েছিল সোলসের নাসিম আলী খান। আচ্ছা, নাসিম আলী খান অনেক দিন ধরেই বলছিল যে তোমরা ডিফারেন্ট কিছু করো, ডিফারেন্ট কিছু করো, এটা বলেছিল আমাকে, পার্থ বড়ুয়াকে। আমরা ডিফারেন্ট কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। ইতিমধ্যে ডিফারেন্ট কিছু শুনতে পাই বাংলা ভাষায়, সেটা হচ্ছে নচিকেতা প্রথম তাদের কলকাতা থেকে এই টাইপের একটা সমসাময়িক জীবনমুখী কিছু গান দিয়ে একটা অ্যালবাম ছেড়েছিল। ওইটা শুনে আমরা আরও উদ্বুদ্ধ ইন্সপায়ার্ড হই। দেন তারপর আমরা শুরু করি একটা কাজ, সেটার নাম ছিল ত্রিরত্নের খেপা। আচ্ছা, ওটাতে আমি 11টা গান ছিল ওইটা অ্যালবামে, 11টা গান আমার লেখা। কিছু গান কপি ছিল আর কিছু মৌলিক ছিল, যেরকম একটা গান ছিল আপনার পুরানো দিনের গান আজ ভরে মন প্রাণ। এটা দুই লাইন শুনেই না হয়। পুরানো দিনের গান আজ ভরে মন প্রাণ, যতই শুনি না কেন বিজাতীয় মডার্ন। পুরানো দিনের গান আজ ভরে মন প্রাণ, যতই শুনি না কেন বিজাতীয় মডার্ন, এরকম একটা গান ছিল। তো আমরা ওই অ্যালবামটা করে ওর মধ্যে আরো কিছু গান ছিল, বাথরুমটা নতুনত্ব লিরিক্স ছিল আর কি, আর লিরিক্সগুলো অনেক বড় বড় ছিল। ওটা আমি আর পার্থ বড়ুয়া গেয়েছিলাম। আর আমাদের সাথে আমরা 3জন ছিলাম, আরেকজন ছিল উনি আজম বাবু, সাউন্ড ইঞ্জিনিয়ার। আমরা 3জনে মিলে এই অ্যালবামটা করেছিলাম লেখালেখি। দেন সেখান থেকে র্যাপ এটা শুরু আর কি। এবং বাংলাদেশে তো প্রথম ছিল এটা। সেই সময়টা দর্শকদের কাছ থেকে রেসপন্সটা কেমন পেয়েছিলেন? প্রথম র্যাপ এসেছে, নতুন একটা টেস্ট, দর্শকরা কিভাবে নিয়েছিল, শ্রোতা দর্শকরা? প্রচুর সাড়া পেয়েছি, দেশের বাইরে থেকেও প্রোগ্রামের অফার পেয়েছিলাম, এবং প্রথম আমরা দুবাইতে প্রোগ্রাম করি এই র্যাপ অ্যালবাম নিয়ে, অ্যালবামটা বেরোনোর পর। আচ্ছা, আমরা বড় একটা টিমের সাথে গিয়েছিলাম। সেখানে সাবিনা ইয়াসমিন আপা ছিলেন, বেবি নাজিন আপা ছিলেন, হানিফ সংকেত ভাই ছিলেন। বড় একটা টিমের সাথে আমরা যে প্রথম একটা এরকম একটা র্যাপ টিম যাব, এটা একটু বড় একটা পাওয়া ছিল, বড় একটা পাওয়া। 95-এ এটা প্রথম দুবাই সফর করি এটা নিয়ে। তারপরে খুব জনপ্রিয় হতে লাগলো। এর মধ্যে আমরা আরো অ্যালবাম করি, হজ বড়লো ছিল 1, 2, 3, হ্যাঁ, এই প্রযোজনা সংস্থার সঙ্গীতার ব্যানারে এটা ছিল। তারপরে আরো অনেক নাম, ডিনামাইট, ঠুস ঠাস, কোন মানেগা, ভগ্নিপতি, নামগুলো ডিফারেন্ট। আর আমরা ছবিও তুলতাম হেভি ডিফারেন্ট করে, শুধু আমরা মুখের এইটুক ছবি তুলতাম স্টুডিওতে, যে বাদ বাকি হচ্ছে ডিফারেন্ট কিছু আর কি। দেখা গেলো একটা সুমো মোটা তার শরীরটা লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, এভাবে করলাম। কখনো উড়ে যাচ্ছি, কখনো বিভিন্ন রকম পোস্টারগুলো ওইভাবে হতো। আমাদের র্যাপের মধ্যে আমি ছিলাম, আব্দুল ওয়াজেদ চারু ও ছিল, পার্থ বড়ুয়া, আমরা মিউজিক করতাম একসাথে করতাম। দেন কিছু যারা ভালো গান গায়। পার্থ বড়ুয়ার সাথে আপনার পরিচয় পর্বটা কিভাবে হয়েছিল? আমরা অরবিট নিয়ে যখন মুভ করি বিভিন্ন জায়গায়, দেন তখন পার্থদা উনি আর কি সোলসে আসছিলেন, প্রথম সোলস নিয়ে আসছিলেন, সেকেন্ড স্টেপের সোলস যেটা, উনি তখন আসছিলেন। তখন আমাদের সাথে পরিচয় স্টুডিওতেই, আমাদের কাজ দেখলেন উনি, এবং পরবর্তীতে উনি আমাদের অরবিটেও অনেক দিন বাজিয়েছেন আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার পাশাপাশি। পরবর্তীতে আমাদের সাথে র্যাপ অ্যালবাম, প্লাস দেখা গেল যে আমি অনেক সময় গান লিখলাম, সুর করলাম, পার্থদা মিউজিক করলো, এরকম অনেক অ্যালবাম আমার আছে যেগুলো পার্থদা আর আমরা একসাথে কাজ করা। তাও 3-4 অ্যালবাম হবে ওনার সাথে কাজ করা আমার। এবং ওই সময়টাতে আপনি এবং চারু জুটি বেঁধে অসংখ্য র্যাপ করেছিলেন, সেই জুটিটা এখন আমরা কেন পাচ্ছি না? হারিয়ে যাওয়ার কারণটা কি? অনেকদিন তো কাজ করলাম এই সেক্টরে, তো তখন যখন কাজ করেছি তখন কিন্তু কিছু মানে ডিসঅ্যাডভান্টেজ ছিল। সেটা হচ্ছে যে আমরা কাজই শুধু করে যেতাম, কিন্তু আমাদের কাছে প্রকাশটা সেরকম মানে হতো না। আমাদের এটা হয়তো অডিওটা হতো, কিন্তু আমরা চাচ্ছিলাম যে ভিডিও আকারে কিছু করতে বাইরের মতন। তো কোম্পানিরা যারা আমাদের এই অডিও প্রোডাকশন যারা, তারা আর কি এই ভিডিও পর্যন্ত যেত না, তারা নর্মাল গান করতো খুব সহজে,
হ্যাঁ মডেল একটা ছেলে মেয়ে দিয়ে গান শুরু করে, কিন্তু আমাদের এই র্যাপ ভিডিওগুলো হতো বর্তমান না, সময় যেটা খুব বেশি প্রচলিত মিউজিক ভিডিও, মিউজিক ভিডিও, এটা হতো না, এটা আমরা বারবার বলতাম, হ্যাঁ, যার কোনো উৎসাহটা হারায় ফেলি যে শুধু গানই লিখে যাব গেয়ে যাব, এটা একটু দেখানো হবে না ভিডিও। তা আমাদের এরকম ভিডিও খুবই কম, যা দুই একটা করেছি সে নিজের উদ্যোগে, আর দুই একটা টিভি চ্যানেল করে দিয়েছে, বিটিভি প্লাস দুই একটা প্রাইভেট চ্যানেল। সেই সময় সুযোগ কম ছিল, এখন অনেক সুযোগ বেড়েছে, ব্যস্ততাও বেড়েছে। তো বর্তমানে ব্যস্ততা সম্পর্কে আমি একটু জানবো যে কি কি ধরনের কাজগুলো নিয়ে এখন ব্যস্ত? বর্তমানে কাজগুলো অডিওর কাজ তো চলছে, আগের মতন কোম্পানির ফরমায়েশে কাজ আর এখন আর হয় না। তার কারণ হচ্ছে পাইরেসি, যে পরিমাণ পাইরেসি বাংলাদেশে ছিল, যার কারণে আগের পুরানো আর্টিস্ট যারা আছে তাদের অ্যালবাম এখন না, বলতে গেলে মার্কেটে নাই আর কি, নতুন কোনো অ্যালবাম। আরো অনেক গল্প ছিল, হয়তো এর পরে কোনো অনুষ্ঠানে বা কোনো আয়োজনে সেই গল্পগুলো আমরা শুনবো। আমি শ্রাবণের মেঘগুলো এই গানটা দিয়ে একটু শেষ করতে চাই, এখন যদি আমাদের জন্য 2 লাইন হয়ে যায়। অবশ্যই হবে, এখন বৃষ্টিরই মৌসুম। হ্যাঁ হ্যাঁ। আজ কেন উদাসী হয়ে দূর অজানা চাই হারাতে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানা চাই হারাতে, কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়াই মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানা চাই হারাতে, মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, থেমেছে হাঁসের জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানা চাই হারাতে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানা চাই হারাতে। অনেক অনেক শুভকামনার আজকে আমাদের আয়োজনে এসেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আজকে অনুষ্ঠান যারা দেখছেন, আমাকে যারা দেখছেন, আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।